মীর জাফরদের অনুচররা কিন্তু আবার এখনই ক্ষমতায় বসে তাদেরকে নতুন করে মদত দিচ্ছে। বাংলাদেশের বীর সাহসী জনগণের সময় এসেছে এই ষড়যন্ত্রকারীর ফোর্ট উইলিয়াম দুর্গ নামে, কাসিম বাজার কুঠি নামে গোষ্ঠী বেগমদের সকল আড্ডায় রাজনৈতিক আঘাত হানতে হবে, চুরমার করতে হবে। তাহলেই আমাদের জুলাইয়ের চেতনাকে আমরা জাগ্রত রাখতে পারবো। সেই আঘাত হবে রাজনীতি দিয়ে, সেই আঘাত হবে জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে। শিবিরকে গুপ্ত বলে, রটা বলে, ৭১ বলে, মৌলবাদ বলে যত গালি দিয়েই খাটো করার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম সব চক্রান্তকে মিথ্যা প্রমাণ করে দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় দিয়ে প্রমাণ করেছে এখানে আধিপত্যবাদী শক্তির কোনো ঠাঁই হবে না। বাংলাদেশে বসে যখন দেখি বিএনপির অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি বামপন্থী কমিউনিজম রাজনীতির ধারক বাহকরাও অনেকে বলেন এই ৪৭-এর সীমানাটা নিয়ে আমরা ভুল করেছি। ইসলামী জাগরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শক্তিকে ঠেকাতে না পেরে এমন এমন কথা, এমন এমন দর্শন তারা আমাদের সামনে পেশ করেন যা দিয়ে এই ভূখণ্ড, এই জাতিসত্তার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেই তারা কিন্তু ভূমিকায় চলে যান। এজন্য আমরা, আমার আগের আলোচক বেলাল ভাই পরিষ্কার বলছিলেন, আমি অল্প একটু শুনতে পেলাম, যে মুঘল শাসকরাই ব্রিটিশের কাছে মাত্র ৩,০০০ টাকায় গ্রামের পরে গ্রাম বিক্রি করে দিল, তাদের জমিদারি প্রতিষ্ঠা করতে সুযোগ দিল, ফোর্ট উইলিয়াম দুর্গ করতে সুযোগ দিল, এবং তারাই ধীরে ধীরে রাজত্বের শিকড় এখানে যখন গড়তে শুরু করলো, এটাই নবাব সিরাজউদ্দৌলা কিন্তু উপলব্ধি করতে পেরে তিনি সেই ফোর্ট উইলিয়াম দুর্গের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন এবং কলকাতা দখল করলেন। তখনই মীর জাফর সহ তার অনুচররা কিন্তু নবাবের এই সিদ্ধান্ত মানতে পারেনি। অভ্যন্তরীণভাবে বিদ্রোহের সূচনা, বিশ্বাসঘাতকতার সূচনা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছিল। তাই আমি বলছিলাম যে বাইরের শত্রু, ওখানে যেমন শুধু ইংরেজদের দায়ী করা যাবে না, ব্রিটিশদেরকে দায়ী করা যাবে না। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীন সত্তা উপহার দিয়েছিলেন, দীর্ঘ প্রায় ৫৫০-৬০০ বছরের সেই স্বাধীনতার সূর্যটাকে ডুবিয়ে দেওয়ার পেছনে আমাদের এই ঘরের শত্রুরাই কিন্তু সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র হিসেবে তারা দায়িত্ব পালন করেছে এবং তারা কাজ করেছে। ফলে যখন নবাব সিরাজউদ্দৌলার এই ফোর্ট উইলিয়াম দুর্গ এবং কলকাতা দখল করার অভিযানের সাথে তার ঘরের শত্রুরা যখন অবাধ্য হলো, বিশ্বাসঘাতকতা করল, ৫৭ সালের জানুয়ারিতে রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে অ্যাডমিরাল ওয়াটসনের অধীনে একদল সৈন্য কলকাতায় পাঠালো এবং অভিযানের পাল্টা অভিযান তারা কিন্তু শুরু করলো এবং তারা যুদ্ধযাত্রা শুরু করলো ক্লাইভের নেতৃত্বে। নবাবও মুর্শিদাবাদ থেকে পলাশির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং ২৩শে জুন সকাল ৮টা থেকে বিকাল প্রায় ৫টা পর্যন্ত পলাশির আম্রকাননে এক অসম যুদ্ধ হলো। অসম যুদ্ধ বলছি এই সেন্সে, নবাবের সঙ্গী ছিলেন প্রায় ৫০,০০০-এর মতো, আর ইংরেজদের সাথে সৈন্যের সংখ্যা ১,৩০০-এর মতো ছিল। চিন্তা করতে পারেন বিশ্বাসঘাতকতার কি করুণ পরিণতি হতে পারে। মনোবল ভেঙে গেলে, আভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে গেলে, রাজনৈতিক দর্শন যখন পরাজিত হয়, তখন সংখ্যা দিয়ে কখনো শত্রু উপরে বিজয় অর্জন করা যায় না। ঘরের শত্রুই তখন তার পরাজয়ের জন্য যথেষ্ট হয়। ফলে সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সেখান থেকে চলে গেলেন। ৩রা জুলাই মহানন্দা নদীর তীর থেকে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করে নিয়ে আসা হয় এবং ৪ঠা জুলাই তাকে হত্যা করা হয়। সম্মানিত সুধীবৃন্দ, পলাশির ইতিহাস, পলাশির কাহিনী, যুদ্ধক্ষেত্রে দুদিকের চিত্র, নবাব কত অসহায়ের মধ্য দিয়ে জীবন দিয়েছিলেন, কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, সংখ্যা কত বেশি ছিল, তারা এগিয়ে আসলে শত্রুরা পরাজিত হতো। এত যদির অনেক আলোচনা আমরা শুনেছি, কিন্তু কই আসেনি, ঠেকানো যায়নি এ পরাজয়। সেদিন আমাদের স্বাধীনতার সূর্য কিন্তু অস্তমিত হয়েছিল। তার একমাত্র কারণ ছিল
আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আদর্শিক মূল্যবোধের চেতনার অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা, ক্ষমতার লোভে জাতির আদর্শ ভুলে যাওয়া, ক্ষমতার লোভে, গদির লোভে, কর্তৃত্ববাদী শাসনের লোভে আমাদের জাতিসত্তার চেতনা এবং স্বার্থকে ভুলে যাওয়া, যা বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার তীরের সেই কল্পিত পলাশির কথা যদি আমরা চিন্তা করি, আমাদের এই ভূখণ্ডে অনেক মীর জাফর, অনেক ঘোষিত বেগমরা বিদেশি প্রভুর সেবা দাসত্ব করে আমাদের স্বাধীনতাকে, ওই মীর জাফররা যেমন ক্লাইভের সামনে পদানত করতে চেয়েছিল, এখানকার অনেক মীর জাফররাও কিন্তু সেদিন হয়তো ইংরেজের সামনে, ইংরেজকে আমরা আধিপত্যবাদী শক্তি বলেছিলাম, আর নবাবের বাহিনীরা ছিল মজলুম। আজকে ইংরেজ নেই, নতুন করে ভারতীয় আধিপত্যবাদী শক্তি হয়েছে আমাদের সেই প্রভু। আর আজকে বাংলাদেশে সেই দিল্লির আধিপত্যবাদী সেবাদাসরা বাংলাদেশে বসে ঘোষিত বেগম আর মীর জাফরের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের স্বাধীনতাকে দিল্লির করতলে সোপর্দ করার কাজে এখন ব্যস্ত আছে। ক্ষমতাসীন বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে যদি তার এমপিরা এই কথা বলে, সংসদ নেতা বসে থাকেন, পার্টির পলিসি মেকিং লিডাররা বসে থাকেন, কোনো আপত্তি করেন না। আমাদের লিডার অব দি অপোজিশন যথার্থই এই কথার প্রতিবাদ করেছেন যে 47কে অস্বীকার করলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, স্বাধীন যে ভূখণ্ডের উপরে আমরা হয়েছি, এই ভূখণ্ডেই আমরা পেয়েছিলাম 47-এ। 47 না হলে অখণ্ড ভারত থেকে নেহেরু ডক্টরের মধ্যে আমাদেরকে সেই বৈষম্য বিরোধিতা, সেই জুলুম নিপীড়নের শিকার হয়ে ওই সাম্রাজ্যবাদীদের অধীনেই আমাদেরকে থাকতে হতো। সংগ্রামী ভাইরা আমার, সুধীবৃন্দ, আমি মনে করি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পলাশির আলোচনা, পলাশির শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেন আর সামনে কোনো পলাশির ভাগ্য বরণ করতে না হয়, আর যেন মীর জাফর আর ঘোষিত বেগমদের স্বাধীনতা, সর্বত্ব জাতিসত্তাকে কোন আধিপত্যবাদী আগ্রাসী প্রভুর শক্তির করতলে আমার ভূখণ্ডকে ছেড়ে দিতে না হয়, এই চেতনাই কিন্তু আমাদেরকে এই পলাশি দিয়ে যাচ্ছে। ফলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, মুসলিম হিসেবে কোরআনের শিক্ষা, আল্লাহকে ভয় করে ইমানের ভিত্তিতে জীবন গড়ার যে দর্শনের শিক্ষা, সে শিক্ষায় যদি এই জাতির প্রজন্ম গড়ে উঠতে পারে, তাহলে অন্যায়, জুলুম, অত্যাচার, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করা, সংগ্রাম করার চেতনা সেই জাতির মধ্যে কিন্তু জাগ্রত হবে। এই জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। ব্রিটিশ সময়ে পার্লামেন্টে দাঁড়িয়ে গ্লাডিস্টন কোরআন হাতে করে বলেছিল না যে এই কোরআনের শিক্ষা থেকে যদি মুসলিম জাতিকে সরানো না যায়, কোরআনের প্রতি ভালোবাসা যদি তাদের হৃদয় থেকে সরানো না যায়, এই জাতিকে কখনো পদানত করে রাখা যাবে না। উইলিয়াম হান্টারের ইন্ডিয়ান মুসলমান বইটা আপনারা এখন বাংলায় অনুবাদ হয়েছে, দেখেছেন। উইলিয়াম হান্টারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ গোটা শাসনে। এত লম্বা সময়ে মুসলমানরা কেন বিদ্রোহ করলো, কোনো উপায় তাদেরকে পদোন্নত করে রাখা যায় না কেন, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে দ্য ইন্ডিয়ান মুসলমানস বইটা তারা লিখেছিলেন। সেখানে উইলিয়াম হান্টারেরও এটাই ফাইন্ডিংস ছিল। গ্লাডিস্টন কোরআনের কপি হাতে করে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাই বলেছিলেন, এই কোরআনই হচ্ছে, কোরআনের যে শিক্ষা এবং চেতনাই হচ্ছে মুসলিম জাতিকে পদোন্নত করে যে আমরা রাখতে পারি না। এই রক্তের কঠিন স্মৃতি মুখে নিয়ে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আজকেও পলাশির আলোচনা করতে পারছি প্রায় 300 বছর পর, কিন্তু জাতির মধ্যে এখনো আতঙ্ক যায়নি। এখনো আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারাই সবাই রাজপথে আমরা ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদী আধিপত্যবাদী সেই সেবাদাসদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছিল। তারা যে মানবতা বিরোধী যে পরিমাণ অপরাধ করেছে, নিষ্ঠুর, নৃশংসতা,
বর্বরতা দিয়ে গোটা জাতিকে শিহরিত করেছে, সেই শক্তিকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার চক্রান্তে সেই সব ঘোষেটি বেগম মির্জাফরদের অনুচররা কিন্তু আবার এখনই ক্ষমতায় বসে তাদেরকে নতুন করে মদত দিচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্সের নামে তারা সেই চেষ্টা কিন্তু করছে। গত পার্লামেন্ট ইলেকশনের চিত্র আপনাদের কাছে আছে। ওই আধিপত্যবাদী শক্তির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশের একটি শক্তি, এখানেও কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ আছে। ফোর্ট উইলিয়াম দুর্গ শুধু কলকাতায় না, বিদেশি গোয়েন্দাদের শক্তি আর আমাদের দেশে গোয়েন্দা এবং গভর্নমেন্ট এজেন্সিদের মধ্যে একটা শক্তি কিন্তু এই ভূখণ্ডে, তারাই কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ করছে। তারা নানান তথ্য পাচার করে একটি বিশেষ গোষ্ঠীর সেবাদাস হয়ে এই দেশকে আবার আধিপত্যবাদীদের পরিণত করার জন্য যত ডিপ স্টেটকে প্রভাবিত করা, আমাদের জুডিশিয়ারিকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, সব কিছুকে করায়ত্ত করার সব পরিকল্পনা চক্রান্ত কিন্তু এই ফোর্ট উইলিয়াম দুর্গে বসে হচ্ছে। ফলে নবাব সিরাজউদ্দৌলা যেমন তার শক্তি নিয়ে কাশিম বাজার কুঠি আক্রমণ করেছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিল, বাংলাদেশের বীর সাহসী জনগণের সময় এসেছে এই ষড়যন্ত্রকারীর ফোর্ট উইলিয়াম দুর্গ নামে, কাশিম বাজার কুঠি নামে গোষ্ঠী বেগমদের সকল আড্ডায় রাজনৈতিক আঘাত হানতে হবে, চুরমার করতে হবে। তাহলেই আমাদের জুলাইয়ের চেতনাকে আমরা জাগ্রত রাখতে পারবো। সেই আঘাত হবে রাজনীতি দিয়ে, সেই আঘাত হবে জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, চরিত্র দিয়ে, নৈতিকতা দিয়ে। সে আঘাত হানার জন্য ইসলামী ছাত্র শিবির হবে সেই যুদ্ধের শানিত অস্ত্র নিয়ে আমাদের সামনের সেনাপতি। সেই সংগ্রাম তাদের নেতৃত্বে ইনশাল্লাহ বিজয় অর্জন করবে। বাংলাদেশের ক্যাম্পাসে, শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র শিবিরের প্রতি কোটি কোটি মানুষের সেই আস্থা, সেই সমর্থন আমাদের সেই স্বপ্নের ভবিষ্যতের কথা স্মরণ করে দিচ্ছে। শিবিরকে গুপ্ত বলে, রটা বলে, ৭১ বলে, মৌলবাদ বলে যত গালি দিয়েই খাটো করার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম সব চক্রান্তকে মিথ্যা প্রমাণ করে দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় দিয়ে প্রমাণ করেছে এখানে আধিপত্যবাদী শক্তির কোনো ঠাঁই হবে না। ইসলামী ছাত্র শিবিরকেই পলাশীর চেতনায় এই তরুণ অজেয় শক্তিকে জাগিয়ে তোলার দায়িত্ব নিতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে শিক্ষা ব্যবস্থাকে বদলে দিয়ে জাতির চরিত্র এবং সভ্যতাকে পরিবর্তন করে আমরা এটাকে নবাব সিরাজউদ্দৌলার জীবন দানের মধ্য দিয়ে, নবাব শাহাদাতের নজরানা পেশ করে আমাদের সামনে যে শিক্ষা রেখে গেছেন, সেই পতাকা ধারণ করে এই বাংলাকেও আমাদের স্বাধীন রাখতে হবে, আজাদি রাখতে হবে। এটা অত্যন্ত আনন্দের খবর, আশাবাদের খবর, আস্থা জাগানো, আশা জাগানিয়া খবর যে এখন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরেও আমাদের তরুণদের মধ্যে এখন নতুন স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এই স্লোগান কিন্তু সেই পলাশীর চেতনা থেকে উচ্চারিত স্লোগান। আসুন আমরা পলাশীর সেই চেতনা নিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, আমাদের বসবাসের একটি যোগ্য উপযুক্ত ঠিকানা হিসেবে আমরা গড়ে তুলি। এটাতে আমরা যেন আত্মতৃপ্তি না পাই যে না আমাদের পতাকা লাল সবুজ আছে, আমাদের সীমানা ঠিক আছে, আমাদের জাতীয় সঙ্গীত ঠিক আছে। এটাই শুধু স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে নিজের রাজনীতি, নিজের সংস্কৃতি, গণতন্ত্র, উঠা নামা, নির্বাচন, আমাদের ব্যবসা বাণিজ্য, ট্রেড ব্যালেন্স, আমাদের বর্ডার কিলিং, পানি সমস্যা, সব জায়গাতে কোনো আধিপত্যবাদী শক্তির নির্দেশনা এবং গোলামি মানব না। আমরা স্বাধীন থাকব, আমাদের কথায় আমরাই দেশ চালাবো। এদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে রাষ্ট্র শাসন করবে। আরেকটি রাষ্ট্রের ইঙ্গিতে আরেকটি ফোর্ট উইলিয়াম দুর্গের কনস্পিরেসির শিকার হয়ে এই দেশের ক্ষমতায় উঠানামার রাজনীতির কবর দিতে না পারলে আমাদেরকে হয়তো আবার পলাশীর মতো করুণ পরিণতি বরণ করতে হতে পারে। মহান আল্লাহ তাআলা আজকের এই আলোচনা সভা থেকে জাতির বিবেককে জাগ্রত করুক, তরুণ প্রজন্মের বিবেককে জাগ্রত করুক, ইসলামী ছাত্র শিবিরকে সেই পলাশীর ঝান্ডা নিয়ে নতুন নবতর স্বাধীনতার যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুন। মহান আল্লাহর কাছে সেই দোয়া করে আমি